হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদেরকে যেরকমটা কালকের বলেছিলাম যে আনোয়ার আলীর ডিল নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কালকের রাতেই ভেবেছিলাম করব, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এবং আমিও ভীষণ টায়ার্ড ছিলাম, তো এত জটিল একটা বিষয় নিয়ে সেই সময় ডিসকাস করা পসিবল ছিল না। তো যাই হোক, এই ভিডিওতে সেই আপডেট থাকবে, তবে তার আগে তোমাদেরকে আরও কয়েকটা ছোট ছোট আপডেট দিয়ে রাখছি। তো মোস্ট প্রবলি প্রায় 3 দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোস তার ভিসা সমস্যা প্রায় মিটে গিয়েছে, এবং এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, তিনি কিন্তু ভিসা পেয়ে গিয়েছেন। এবং আপাতত প্রাইমারি লেভেলে যতটা আপডেট পাওয়া গিয়েছে যে কলকাতাতে তার অ্যারাইভাল টাইম হচ্ছে সানডে 2:20 AM। যদিও এখনো একটু শিওর হতে হবে, তো আমি তোমাদেরকে কমিউনিটিতে পোস্ট করে এই ব্যাপারে বলে দেবো। তবে আপাতত যেটা শোনা যাচ্ছে যে সানডে 2:20 AM তার কিন্তু কলকাতাতে রিচ করার কথা। অন্যদিকে তোমাদের একটা কোশ্চেন আমি দেখলাম যে অনেকেই করেছো যে দাদা, ইস্ট বেঙ্গলে আবারও কি কিছু বড় চমক আসছে? বিশেষ করে ইস্ট বেঙ্গলের সর্বময় কর্তা দেবব্রত সরকার, তিনি কালকের একটি ইম্পর্টেন্ট বাইট দিয়েছে এবং সেখানে বলেছেন যে ইস্ট বেঙ্গলের দল গঠনের প্রক্রিয়া এখানেই শেষ নয়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে মোটামুটি যতটা আমি জানি অ্যাটলিস্ট, যে ডুরান্ড কাপ পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোদ্রাত তার যে প্রেজেন্ট স্কোয়াডটা রয়েছে এবং যে প্লেয়ারদেরকে তারা অলরেডি নিয়ে নিয়েছে, তাদেরকে দেখে নেবে। এবং তারপরে যদি মনে হয় যে কোনো জায়গাতে আবার কিছু রিইনফোর্সমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল যেতে পারে, নতুন কোনো বড় নামের পেছনেও হয়তো যেতে পারে। তো সেক্ষেত্রে কোনো বড় ক্লাবের ঘর ভাঙার কোশ্চেনও চলে আসতে পারে। তো যাই হোক, সেটা এই মুহূর্তে খুব একটা ভাবনা চিন্তার মধ্যে না রাখাই ভালো, তার কারণ আপাতত ডুরান্ড কাপ রয়েছে সামনে, 1 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে, তারপরেই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করার জায়গা থাকছে। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি আনোয়ার আলীর বিষয়ে। তো উল্লেখ্য প্রথমেই যেটা বলে রাখবো সেটা হচ্ছে কালকের মার্কাস মার্গুলাও তিনি একটি টুইট করেছেন এবং তিনি বলেছেন যে মোটামুটি 2 সপ্তাহের আগে তো আনোয়ার আলীর ব্যাপারে সেরকমভাবে কোনো আনসার পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। তো মোটামুটি 2 সপ্তাহ অ্যাটলিস্ট সময় লাগছে, এবং তারপরে কেসটা যদি বিয়ন্ড এআইএফএ বা বিয়ন্ড বিএসসি যায়, তখন ফিফা, প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ক্যাশ এরাও চলে আসতে পারে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এআইএফএফ এর তরফ থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে তাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে আনোয়ার আলীর বিষয়ে তারা কি ভাবছে। তো এইখানে গল্পটা আমাদের অনেকেরই জানা, আমি অনেক ভিডিওতেই বলেছি। আনোয়ার আলীর তরফ থেকে বা দিল্লি এফসি তরফ থেকে এটা প্রুভ করার চেষ্টা করা হবে যে 8 জুলাই আনোয়ার আলীর যে টার্মিনেশনটা ছিল অ্যাজ পার নিউ মডিফিকেশন অফ ফিফা আরএসটিপি গাইডলাইন, যেখানে ফিফা বলছে যে কোনো লোন ডিল সেটা নট মোর দ্যান 1 ইয়ার হতে পারে না, এবং অবশ্যই মিনিমাম 2 রেজিস্ট্রেশন পিরিয়ড এবং ম্যাক্সিমাম 1 ইয়ার এর মধ্যেই কিন্তু যে কোনো লোন ডিলকে রাখতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তার লোন ডিলটা 4 ইয়ার্সের ছিল, তো সেখানে একটা ভ্যালিড পয়েন্ট দিয়ে আনোয়ার আলী তার লোন টার্মিনেশনটাকে একদম পুরোপুরি অ্যাকর্ডিং টু দ্য ল, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ফিফার যে নিউ মডিফিকেশন অফ আরএসটিপি গাইডলাইন সেটাকে ভায়োলেট করেছে, এটা প্রুভ করার চেষ্টা করা হবে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে ব্যাপারটা খুবই সিম্পল, তারা এইটা প্রুভ করার চেষ্টা করবে যে আনোয়ার আলী যে টার্মিনেশনটা করেছে সেটা কোনোভাবেই ভ্যালিড নয়, এবং আনোয়ার আলী তাদের প্লেয়ার এবং তারা কোনোভাবে এনওসি দেবে না। তো এটা আমি অনেক ভিডিওতেই বলেছি, তো সেই ভিডিওগুলো রয়েছে। এছাড়াও তোমরা হয়তো অনেকেই জানো যে মার্কাস মার্গোলো স্যার যে নিউজ পেপারে সিনিয়র স্পোর্টস এডিটর, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়া, তাদেরই একটা সাবসিডিয়ারি কোম্পানি টাইমস নাও পেপারে এই ব্যাপারে আমারও একটা রিপোর্ট বেরিয়েছে। তো সেই রিপোর্টের লিঙ্ক আমি দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে পিন করে, সেখানেও আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে অনেক ডিটেলস রয়েছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। কিন্তু সেইগুলো হচ্ছে কি হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছিলাম যে আনোয়ার আলীর ডিলটা কিন্তু ইজ অলওয়েজ 50-50 ফর বোথ দ্য পার্টিস। আমি জানি তোমরা অনেক জায়গায় শুনবে যে আনোয়ার আলীর সঙ্গে ইস্ট বেঙ্গলের অমুক ডিল হয়েছে, মোহনবাগানের সঙ্গে তার অমুক ডিল ছিল, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, আনোয়ার আলীর ডিলটায় না দুপক্ষের জন্যই প্রচুর
যেরকম স্ট্রং পয়েন্টস রয়েছে এবং বেশ কিন্তু কিছু ফ্লসও রয়েছে, ঠিক আছে। মানে দুপক্ষ, মানে আপাতত আমি মোহনবাগান, সুপার জায়ান্ট, দিল্লি এফসি বলছি, এরপরে ইস্ট বেঙ্গল আসবে। তো কালকের খেলনাওতে এই ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল বেরিয়েছে এবং সেটা হয়তো অনেকেই তোমরা বুঝতে পারোনি, তো সেইটা নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি যে আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়ান্ট প্র্যাকটিসে না আসার জন্য কি জরিমানা করতে পারে প্রতিদিন 1 লাখ রুপিস হিসাবে। এটা মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু যদি আনোয়ার আলী এটা প্রুভ করতে পারেন যে তার লোন টার্মিনেশনটা ভ্যালিড ছিল, তাহলে অবশ্যই তিনি আর মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার থাকবেন না। মানে তিনি যদি এটা প্রুভ করে দিতে পারেন যে 8 জুলাই তিনি যে লোন টার্মিনেশনটা করেছেন সেটা ভ্যালিড ছিল, তাহলে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট তাকে কোনো ফাইন করতে পারে না। কিন্তু যদি মোহনবাগান সুপার জায়ান্ট এটা প্রুভ করে দেয় যে আনোয়ার আলীর লোন টার্মিনেশনটা ভ্যালিড ছিল না, তাহলে অবশ্যই আনোয়ার আলীও কিন্তু জরিমানার কবলে পড়বে। আপাতত কিন্তু এটা লিগ্যাল ওয়েজ। এইবার দেখো, আনোয়ার আলী তিনি মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে চান না, মানে তার মন অ্যাটলিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট আর নেই, এটা পরিষ্কার হয়ে গিয়েছে। তার কারণ ক্লাব থেকে প্র্যাকটিসে ডেকেছে, তিনি তাও আসেননি। কিন্তু যেটা ম্যাটার সেটা হচ্ছে মন চাওয়া আর লিগ্যাল ম্যাটার দুটো এক নয়। তো লিগ্যাল ওয়েতে দেখতে গেলে এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা পুরোপুরি 50-50 এবং ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু বেশ বড় কিছু জিনিস রয়েছে। তো আমি একটু খেলনার আর্টিকেলটা নিয়ে যদি একটু কথা বলি, খুব শর্টে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং অ্যাজ পার খেলনাও যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আরএসটিপির নিউ গাইডলাইনটা জুলাই 2022-তে আসার পরেও কিন্তু দিল্লি এফসি মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে তারা 4 ইয়ার্স লঙ্গার একটা লোন ডিল করে এবং সেই জন্য ওয়ান টাইম লোন ফি হিসেবে, মানে যেটা একবারে দিতে হবে, মোহনবাগান সুপার জায়ান্ট দিল্লি এফসিকে 2 crore রুপিস অ্যাজ লোন ফি হিসেবে দেয়। এবং মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দিল্লি এফসি এরকম একটা চুক্তি হয় যে আনোয়ার আলীর মান্থলি স্যালারি কভার করার জন্য দিল্লি এফসি আনোয়ার আলীকে 15 lakhs করে দেবে। এবং এখানে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে দিল্লি এফসি এই 15 lakhs করে আনোয়ার আলীকে দেয় না, তারা দেয়, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গিয়েছি, মোস্ট প্রবাবলি 12,25,000 মতো। এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে দিল্লি এফসি আনোয়ার আলীকে 27 lakhs থেকেও বেশি কিছু টাকা সেটা কিন্তু আগের সিজনে দেয়নি, এটা কিন্তু খেলনাও দাবি করছে। তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ার আলীর যে ডিলটা হয়, সেক্ষেত্রে বলা হয়েছিল যে তার স্যালারি হবে লোনের ফার্স্ট ইয়ার 1.5 crore এবং তার পরের ইয়ারগুলো থেকে 2.5 crore। তো এইটা ছিল মোটামুটি মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দিল্লি এফসির ব্যাপার। এরপরে এন্টার নেয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল দিল্লি এফসি অর্থাৎ রঞ্জিত বাজাজকে প্রায় 3 crore রুপিস ট্রান্সফার ফি দেবে বলে তারা কিন্তু দর হাঁকায়। অন্যদিকে এটাও অ্যাজ পার খেলনাও অ্যাজ পার আশিস নেগি স্যার, তিনি বলছেন যে ইস্টবেঙ্গল 3.5 crore রুপিস আনোয়ার আলীকে অফার করে, যেখানে আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টের থেকে এই সিজনে পেতেন 2.5 crore, সেখানে প্রায় 1 কোটি টাকা বেশি অফার করে মোহনবাগান সুপার জায়ান্টের রাইভেল ক্লাব ইস্টবেঙ্গল। তো এইরকম অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। যদি টার্মিনেশনটা হয় তাহলে কিন্তু রঞ্জিত বাজাজ, দিল্লি এফসি তারা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে 3 crore রুপিস ট্রান্সফার ফি পাবেন এবং 3.5 crore পার ইয়ার স্যালারি পাবেন আনোয়ার আলী অ্যাজ আ পার্মানেন্ট ডিল হিসেবে। তো এইরকম আরো অনেক তথ্য কিন্তু সামনের দিকে উঠে আসবে। একটাই কথা বলবো, ওরকম ভাবে ডিরেক্টলি কোনো কিছু বিশ্বাস করো না, ঠিক আছে। একটা ব্যাপার আমি একটু এখানে উল্লেখ করতে চাই, আমি জানি অনেক জায়গা থেকে এটা বলা হয়েছে যে আনোয়ার আলীর লোন ডিলে একটা কম্পেনসেশনের কথা বলা আছে, মানে ইস্টবেঙ্গল একটা কম্পেনসেশন দেবে যদি দিল্লি এফসি বা আনোয়ার আলী পিএসসি বা ফার্দার যেখানেই তার বিচারটা হোক না কেন, সেখানে যদি তাকে কোনো জরিমানা করা হয় সেটা ইস্টবেঙ্গল দেবে। তো হ্যাঁ, এইরকম একটা কথা বলা থাকলেও কিন্তু সেখানে আরো অনেক ক্লজেস রয়েছে।
যে কোন ফাইনগুলো ইস্ট বেঙ্গল দিতে পারে বা কি কি হতে পারে সেটা কিন্তু সেই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তো আমি খুব বেশি ডিটেলের এর কিছু বলতে চাই না, তার কারণ পুরোপুরি এটা লিগ্যাল ম্যাটার। যেটুকু তথ্য সামনে এসেছে সেগুলোই তোমাদের সামনে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। তো একটাই কথা বলবো, এই যে পুরো ডিল, মানে এখানে মেনলি দুটো ডিল রয়েছে, একটা আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্টের ডিল, একটা আনোয়ার আলীর সঙ্গে ইস্টবেঙ্গলের ডিল। দুটো ডিলেই কিন্তু বোথ পার্টিসের জন্য বেশ কিছু স্ট্রং পয়েন্টস রয়েছে, বেশ কিছু ড্রব্যাকসও রয়েছে। তো ম্যাটারটা পুরোপুরি 50-50। আনোয়ার আলী মন থেকে অবশ্যই মোহনবাগান চান না, কিন্তু মন আর আইন দুটো একই নয়। আশা করি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরো ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন কথা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।